বারবার একই জিনিস আমাদের সাথে কেন হচ্ছে সেটা সত্যিই বুঝতে পারছি না। আমরা যতই নিজেদের মতো করে ভালো থাকতে যাই না কেন, সব কিছু যেন মাঝখান থেকে ঘেঁটে যায়। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম। প্রায় এক সপ্তাহের মতো আমি আমার বাবা মায়ের বাড়িতে ছিলাম, তারপরে এসছিলাম হচ্ছে বাড়িতে। এটা বাড়ি আসার আগের দিনকে প্রীতম একটু আলমারিটা গুছিয়ে নিচ্ছিল। আসলে এখান থেকে যেদিনকে আমরা জামা কাপড় নিয়ে যাই সেদিনকে প্রীতম পুরো মানে আলমারিটাই ঘেঁটে ফেলেছিল তাড়াহুড়োর মধ্যে। তো ও বলছে যে যেহেতু বাড়ি আসবো কালকে, সেই কারণে ও আর না, ওর মতো করে রাতেরবেলায় এসে এগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর দেখো আমি কিন্তু ব্লাউজ এইরকম করে ব্যাগের মধ্যেই ভরে রাখি, তো ও করছিলো কি ওইভাবে ব্যাগেই রেখেছে। এবার বাড়ি এসে পড়েছি মহাজালে। বাড়ি এসে দেখছি প্রচুর পার্সেল জমা হয়ে গেছে, আমার প্রচুর জিনিসপত্র চলে এসছে। এবার সেগুলো একটা একটা করে আনবক্সিং করছিলাম। তোমাদেরকে বলেছিলাম দেয়ালটা এই বাড়ির প্রচুর নোংরা, মানে এই বাড়িতে যখন ভাড়া আসি তখন দেখছি দেয়ালটা প্রচুর নোংরা করেছে একটা বাচ্চা থাকতো সে। তো আমি এরকম স্পঞ্জগুলো কিনেছি, শুনেছি এগুলোতে নাকি খুব ভালো কালার উঠে যায় দেয়ালের রং টং। তো সেই হিসাবেই ঘষাঘষি চলছিল। প্রথমে দেখলাম যে না, উঠছে না কোনোভাবে, এগুলো ওঠানো সম্ভব নয়। তারপরে দেখলাম না, আস্তে আস্তে বেশ এগুলো উঠে যাচ্ছে। মানে যেগুলো পেন্সিলের দাগ সেগুলো উঠে যাচ্ছে, কিন্তু স্কেচ পেনের দাগগুলো একটু সময় ধরতে হচ্ছে, তারপরে গিয়ে কিন্তু উঠছে। তো এইখানে দেখো প্রচুর পেন্সিল প্রচুর এরকম দাগ করে রেখেছে। আমি শুধু একটা জিনিস ভাবছি জানো তো, যে বাচ্চা যদি করে থাকে তাহলে কত উঁচু অবধি করবে। দেখছি অনেক উপর অবধির কালারগুলো রয়েছে, মানে কত বড় বাচ্চা ছিল যে এরকমভাবে মানে দেয়ালটাতে রং ঘষেছে, আমি সত্যি বুঝতে পারছি না। কারণ একদম অনেক উঁচু অবধি জানো তো প্রচুর ছিল। তো দেখো এখানে সত্যিকারের পেন্সিলের দাগগুলো তো উঠে যাচ্ছিলো, তারপরে ক্রেয়নের দাগগুলো উঠে যাচ্ছিলো যেটা রং হয়। শুধু স্কেচ পেনের যে দাগগুলো করেছিল সেগুলো একটু উঠতে জানো তো অনেকটা সময় লাগছিলো। তো আমরা যে এত কষ্ট করে যে ঘরটা মুছছি, কারণ দেখতে সত্যি খুব খারাপ লাগছে দেয়ালগুলো জানো তো। মানে থাকছি তো, নিজেরা থাকছি, নিজেদেরই খারাপ লাগছে। এবার এই যে করছি তো, দেখবে শেষে দেখবে বাড়ি যখন ছাড়বো তখন সেই বদনামটাই জুটবে। যে যত করে মরে তার কপালে বদনামটাই কিন্তু জোটে। আর যারা দেখবে নষ্ট করে দিয়ে যায় বা কোনো ক্ষতি করে দিয়ে যায়, কিছু করে দিয়ে যায়, তখন কিন্তু তাদের কপালে কোনো কিছু শুনতে হয় না, উল্টে তারাই শুনিয়ে দিয়ে চলে যায়। এই যে দেখো এইগুলো কিন্তু সব উঠে যাচ্ছিলো, একদম নতুনের মতো হয়ে যাচ্ছিলো। প্রথমে তো জলে এটাকে ভিজিয়ে নিতে হবে, ভিজিয়ে নিয়ে ভালো করে জলটা নিংড়ে নিয়ে ভালো করে একটুখানি ডলতে হবে। দেখলাম খুব সুন্দরভাবে মানে নতুনের মতো হয়ে যাচ্ছে, যত মানে ঘষছে তত দেখছি যে সব পেন্সিলের দাগ টাগ সব উঠে যাচ্ছে। তো প্রীতম বললো যে বাহ, ভালো জিনিসটা তো, মানে খারাপ না, জিনিসটা বেশ ভালো কাজের। তো আমি ভেবেছিলাম হবে না হয়তো, এইরকম কোনো জিনিস হয় নাকি। তো তারপরে দেখছি না, ও যখন ঘষছে তখন দেখছি বেশ খানিকটা উঠে গেল। তো ও আমাকে বলছে যে হাতে জোর লাগছে ওঠাতে গেলে, বাট উঠে যাচ্ছে, কারণ অনেক দিন ধরে জানো তো এইগুলো মানে করে রেখেছিল। আর যদি নতুনত্ব হয় তাহলে তো সুবিধা হয়। আর দেখো এখানে বোর্ডটা দেখো কত কালো হয়েছিল, জাস্ট একবার ঘষে দিয়েছে, একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। কেউ বলবে না এটা পুরনো বোর্ড। দেখো একদম ঘষছে, কালো কালো এগুলো সব উঠে যাচ্ছে। ও সুইচগুলো দিয়ে করছে, দেখো কেমন উঠে যাচ্ছে। এবার দেখো কি সুন্দর নতুনের মতো চকচকে হয়ে গেল। এই দিকটা দেখো কেমন পেন্সিলে দাগ করেছে, দেখো ঘষছে উঠে যাচ্ছে কেমন। ওকে আমি বললাম যে কত বড় বাচ্চা ছিল কে জানে, একদম ওপর অবধি তোমার করে দিয়ে গেছে। তো যখন কালিগুলো করছিল মানে উঠছিল, তখন জানো তো এরকম কালো কালো জলের দাগগুলো রয়েছে, ওগুলো আবার আলাদা করে মুছে নিতে হচ্ছিলো, নাহলে আবার এই কালো দাগটা আবার দেয়ালের মধ্যে রয়ে যাবে মোছার। তো এই যে দেখো কি সুন্দর একদম পরিষ্কার হয়ে কালোটা উঠে যাচ্ছে, একদম সুন্দরভাবে উঠে যাচ্ছিলো। তো আমি প্রীতমকে বললাম যে ঠিকই আছে, 100 কত টাকা দাম নিয়েছে, তার মধ্যে 4 পিস না ক পিস দিয়েছে। তো মানে ঠকিনি জিনিসটা নিয়ে। তো ও বললো ঠিক আছে, যতটা হচ্ছে আমি উঠিয়ে দিচ্ছি। আর আমরা যেটা শোয়ার ঘর সেটাই আমরা বেশিরভাগ করছি পরিষ্কার, কারণ ওরা এই শোয়ার ঘরটাতে এত বাজেভাবে নোংরা করে দিয়ে গেছে পেন স্কেচ পেন সব কিছু দিয়ে, যে এগুলো ওঠানো যাচ্ছিলো না। তো অনলাইন থেকে এটা কিনে তো আমার বেশ সুবিধাই হলো। আর তারপরে দেখো এইটাও চলে এসেছিলো, আমাদের যে পুরনো বাসন রাখার র্যাকটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিলো। মানে ভালোই ছিল, বাট ওই শিল নোড়াটা পড়ে ভেঙে গেছিলো। তো ওই জন্য ওটা ফেলে দেওয়া হয়েছে। আর ওইটা আমার প্রায় অনেকগুলো বছর চললো, আগের যেটা ছিল সেটা প্লাস্টিকের ছিল, কিন্তু এবারটা আমি একটু স্টেনলেস স্টিলের মধ্যে নিয়েছি। এটা তো আরও সুন্দর, মানে এটার ফেসিলিটিগুলো আরও বেশি সুন্দর। তো এই যে দেখো এটার মধ্যে ট্রে আছে, ট্রেটার নিচে আবার ফেসিলিটি দেওয়া আছে যেইদিকে খুশি জলটা তোমরা ড্রেন করতে পারো। আর এই যে জিনিসটা খুব ভালো, আর অনেকটা বড় জিনিসটা। আর আগের আমার ঝুড়িটা কি ছোট ছিল, তো বাসন সব ধরতো না, এটা অনেক বড়।
তো তার পরের দিন প্রীতম সকালবেলায় ফ্রিজটা পরিষ্কার করছিল, আসলে সবজি টবজি নিয়ে এসছে সেগুলো ভরবে তো সেই কারণে। আর এই যে কলিং দিয়ে উপরটা পরিষ্কার করে দিচ্ছে, আর ভেতরটা মোটামুটি পরিষ্কার হয়েই আছে, শুধু ট্রেগুলো একটু ধুতে হবে। আমি ছিলাম না প্রায় 1 সপ্তাহ, তো এগুলো সব বন্ধ ছিল, তো এই কারণে প্রীতমকে বলছিলাম একটু মুছে নাও তারপরে করবে। আর আমি এখানে বসেছিলাম। আর আমাদের জন্য তো আপাতত একটা হেল্পিং হ্যান্ড রাখা হয়েছে, তো সেই রান্না বান্না এগুলো করছে। তো উনি রান্না করে দিয়ে যাচ্ছেন, তো প্রীতম বলল ততক্ষণ আমি ফ্রিজটা গুছিয়ে দিই, তাহলে ওনার সুবিধা হবে সব কিছু নিতে করতে। আমাদের টাকা দিয়ে লোক রাখতে কোনো অসুবিধা নেই। অনেকে ভাবে যে আমরা টাকা খরচা করতে ভয় পাই অবশ্যই ভয় পাই, টাকা থাকলেই যে খরচা করতে হবে তা না, আবার এমনটাও না যে শরীরটা খারাপ করবে। প্রীতম সবসময় বলে যে আমি পারছি, আমি করব, কিন্তু আমি ওকে জেদ করে এক প্রকার বলতে পারো এই কাজের মানে হেল্পিং হ্যান্ডটা রাখা করালাম ওনাকে, কাজের দিদিটাকে। তো উনি করে দিচ্ছেন রান্না বান্না, তো বাকি কাজগুলো আমরাই হাতে হাতে করে নিচ্ছি, শুধু রান্নাটাই আমি করতে পারছি না, তো সেই জন্যই কষ্ট হচ্ছে। তো সবজিগুলো এরকম বক্সে করে ভরে রাখি আমি বরাবরই, তোমরা দেখেছো। অনেকে বলে পচে যায়, কিন্তু আমার কিন্তু পচে না, আমার যথেষ্ট ভালোই থাকে সবজি। আমি এত বছর ধরে ইউজ করছি, তো আমার পচতে অসুবিধা হচ্ছিলো, ওই জন্য আমাকে আবার পাশ বাড়ির এনে দিলে। এই যে দেখো ফ্রিজটা কিন্তু একদম পরিষ্কারই আছে, জাস্ট ট্রেগুলো ও একবার ধুয়ে নেবে। ওরা ট্রেগুলো ধুয়ে নিই, কারণ ও তো ছিল তখন মিষ্টি এনেছিল মনে হয়, মিষ্টির রস একটু পড়েছিল, মাঝে মাঝে এইদিকে আসছিলো। আর কিছু পুরনো ফলও ছিল, আমার তো এখন ফল টল কিছুই খাচ্ছি না, মোটামুটি সবই খাওয়া বন্ধ, মানে খেতে পাচ্ছি না, খেলেই একটা ইনফেকশনের মতো দাঁড়িয়েছে সেই কারণে। তো এখানে কথা বলতে বললে আমার টিফিন রেডি হয়ে গেছে, আলু ভাজা রুটি আর ছানাটাও হচ্ছে এদিকে। আমার শরীরের আপডেট যদি দিই তাহলে সেটা হলো, পরশু অবধি আমি বাবা মায়ের কাছে ছিলাম, আমি খুব ভালো ছিলাম, খুব ভালো ছিলাম, মানে খুবই ভালো ছিলাম না। আমার যা যা প্রবলেমগুলো হচ্ছিলো সেগুলো একটাও হয়নি। কালকে আমি বাড়ি এসেছি, কাল দুপুর থেকে যা যা এই বাড়িটাতে হচ্ছিলো সব কিছু শুরু হয়ে গেছে, আবার সেম টু সেম ওই একই জিনিস হচ্ছে। আমি সত্যি বলছি, আমি এখন একটা জিনিস বুঝতে পারছি, আমার এই শরীরটাকে না আমার বাবা মায়ের থেকে ভালো কেউ বোঝে না, কেউ না, কেউ না। কেননা আমাকে ওইখানে আমার বাবা মা যা, আমার কোনো রকম খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছিল না, যা খাওয়াচ্ছিল আমার তাই হজম হয়ে যাচ্ছিলো। আর মানে কি বলবো, মানে আমার বাবা মা দেখলো হ্যাঁ মেয়েটা ভালো রয়েছে, দিয়ে আমি বাড়ি এলাম, কারণ আমার নিজের একটা সংসার আছে, আমি তো সবসময় ওখানে গিয়ে পড়ে থাকতে পারি না, আমি বাড়ি এলাম। ও মা কালকে ঠিক দুপুর থেকে সেম জিনিস, আমার প্রচুর খেয়াল রাখে, বারবার করে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, প্রীতম আমার প্রচুর খেয়াল রাখে, প্রচুর। আর বাবা মা যেভাবে রাখে সেইভাবেই রাখে। এখন আমার বাবা মা বলে যে তুই ওর কাছে আছিস তো নিশ্চিন্তে আমরা, কিন্তু কি জানো তো, মানে কেন জানি না ও চেষ্টা করেও আমাকে মানে এই প্রবলেমটা থেকে বার করতে পারছে না। যা খাচ্ছে আমি বমি হয়ে যাচ্ছে, অসহ্য একটা যন্ত্রণা হচ্ছে, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না এবারেরটা, আমি মানে জাস্ট পারছি না আমি এবারেরটাই। এই মা কী করছিল, সব কিছু মাখিয়ে খাইয়ে দিচ্ছিল, ঠিক খেয়ে নিচ্ছিলাম, নিজে ভাত মেখে খেতে যাচ্ছি, ভাত এই কটা নিয়েছিলাম, তার মধ্যে এইটুকু আমি ঠিকঠাক করে খেতে পারলাম কিনা আমি জানি না, আর ওইটুকু রাখতে পারবো কিনা পেটে সেটাও আমি জানি না। তো আর ডাক্তার সবাইকে দেখিয়ে নিলাম, মানে বাইরে ভালো জায়গায় সব জায়গায় ডাক্তার আমার দেখানো হয়ে গেছে, বাট স্টিল যত ওষুধ খাচ্ছি তত আমার শরীর আরও খারাপ হচ্ছে। তো টিফিন খেলাম, টিফিন খাওয়ার পর বেশ ভালো ছিলাম, বাট সব তুলে দিলাম। তারপর থেকে শুয়ে আছি, স্নান করলাম, ফ্রেশ হলাম, হ্যান হলাম, তেন হলাম। ও আচ্ছা, তোমাদেরকে একটা বলি, আমাদের হেল্পিং হ্যান্ডের জন্য একজনকে রেখেছি, সেই এখন সব কিছু করছে। তো প্রীতমের চাপ অনেক কমে গেছে, কিন্তু আমার এই শরীরের চাপটা এখনও কমেনি, আমি নিতে পারছি না। আমার এই শরীরের চাপটা কমলে আমি ভগবানকে সত্যি পুজো দেবো, আমার আর ভালো লাগছে না রীতিমতো। আমি এত ভালো ছিলাম না, মানে মা বাবার কাছে বিশ্বাস করবে না, মনে হচ্ছে কেন এলাম।
কিন্তু আমাকে আসতে হতো কারণ আমার ছেলের স্কুল ওখান থেকেই করাচ্ছিলাম, বাট প্রচুর অসুবিধা হচ্ছিলো, খুব অসুবিধা হচ্ছিলো, সেই জন্য আসতে হলো। আমার বাবা মায়েরও টেনশন, মানে এখানে ফেলে না ওদেরও এখন টেনশন হচ্ছে যে এটা কী করছে। তো ওই জন্য আমরা হেল্পিং হ্যান্ডের জন্য, মানে আমি এখন উঠতেও পারছি না। আমার যে কী মারাত্মক কষ্ট হচ্ছে, আমি যদি কাউকে বোঝাতে পারতাম। একটু ঘুমাবো, একটু পর জল খাবো, জল খেয়ে একটু পর ঘুমাবো। যাই না, আমাকে যারা যারা ভালোবাসো তারা প্লিজ একটু ঠাকুরকে ডাকো যাতে আমাকে একটু সুস্থ রাখে। মানে আমি সত্যি জানি না, আমার এত খারাপ লাগছে না শরীরটা। বেশি বকবো না, বেশি বকলে আমার বমি আসবে। তো চলো ভিডিওটা দেখো আর কতক্ষণ কন্টিনিউ করতে পারি আমি। কালকে সারা রাত জানো তো এইদিকে কারেন্ট গেছে আর আমি বমি করেছি। অনেকেই বলে তোমরা কোথায় থাকো এত কারেন্ট যায়। এখন দুর্গাপুরে সব জায়গাতেই বেশিরভাগ কারেন্ট যাচ্ছে, কারণ সামনে পুজো আসছে, অনেক কিছু মানে হয়তো হচ্ছে, তো সেই কারণে। আর তোমরা অনেকে বলেছো এইটা না বাইরে পাতবে, এটা বাইরে পাতা যাবে না, এটা অনেকটাই বড়। আর ভেবেছিলাম চৌকিটা বিক্রি করে দেবো, কিন্তু প্রীতম বললো এখন করিস না, এখন এটা দরকার আছে, সেই কারণে এই চৌকিটা বিক্রি করেনি, নাহলে এই চৌকিটা বিক্রি করে দেওয়ারই কথা ছিল। কিন্তু এটা এখন বিক্রি করিনি ওই একটা কারণের জন্য। ডাইনিং টেবিলটা বাইরে রাখা আছে, তো এইখানটা যেহেতু আমি বসি সেই কারণে এইখানটা ভালো করেও ঝেড়ে ঝুড়ে নিচ্ছে। ঘরে মোটামুটি সকাল থেকে টুকিটাকি যে কাজগুলো প্রীতম আমাকে হাতে হাতে করে দিয়ে যায়। আর আমাদের জামা কাপড় এসবের জন্য আমরা নিজেরাই সব জামা কাপড় কেচে নিই। শুধু চাদর টাদরগুলো যেদিনকে কাচতে হয় সেদিনকে হয়তো প্রীতমকে একটু কষ্ট করতে হয়, আদারওয়াইজ আমরা সব নিজের জামা কাপড় নিজেই আস্তে আস্তে অল্প করে কেচে নিই। তো দেখা যাক, এখন আপাতত রান্নার জন্য একজনকে রাখা হয়েছে, এবার কাজের জন্য যদি কাউকে রাখতে হয় পরবর্তীকালে দেখব, তাহলে রেখে দেবো। কারণ এখন প্রীতমকে এই একটার জন্যই আমি রাজি করাতে পেরেছি, দুটো রাজি করানো সম্ভব নয়। দেখো ঘরটা আজকে অনেকটা পরিষ্কার লাগছে, ইয়েগুলো পরিষ্কার করার পর দেয়ালগুলো কত সুন্দর লাগছে, নাহলে কীরকম একটা যেন লাগছিল দেয়ালগুলোতে, মনে হচ্ছিলো কে যেন আঁকা পাকা এঁকে রেখেছে উল্টো পাল্টা, খুব বাজে লাগছিলো দেখতে। তো এখানে চাদরটাও ও বলছিল চেঞ্জ করে দেবো, আমি বললাম চাদরটা চেঞ্জ করতে হয় না, এই চাদরটা পরিষ্কারই আছে, কারণ আমি এসেছি তার আগের দিনকে এটা পেতেছে, ওই জন্য আমি বললাম চাদরটা চেঞ্জ করতে হয় না। তো এখানে বালিশগুলো ঠিক করে নিচ্ছে। আমাকে অনেকেই হয়তো তোমরা বলবে তুমি কি এইটুকু কাজও করতে পারছো না, সকাল দিক থেকে না আমি কোনো কাজই করতে পারছি না, আমার এতটাই অসুবিধা হচ্ছে। তো এখানে উঠে আমি অনেকক্ষণ পর ব্রাশ করছি, অনেকক্ষণ পর, তার কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে সকালবেলা উঠে ব্রাশটা আমি করতেও পারছি না, আমার অসুবিধা হচ্ছে সেই কারণে। আর আমাকে দেখো চটিগুলো দিল পায়ের মধ্যে, যে পায়ের মধ্যে যাতে চটিগুলো পরি, তো সেই কারণে আমাকে আবার চটিগুলো দিল। সকাল দিক থেকে উঠে শরীরটা যে কী পরিমাণে উইক লাগছে সেটা যদি আমি কাউকে বলে বোঝাতে পারতাম তাহলে হয়তো বোঝাতাম। ও একমাত্র আমার বর সামনে থেকে দেখছে, আমার বাবা মা দেখছে, অর্ক দেখছে, ওরাই বুঝতে পারছে যে কতটা শরীরটা খারাপ লাগছে। তো আমার একটা ওষুধ থাকে, সেটা আমি খেয়ে নিয়েছি ব্রাশ করবার আগে, তারপরে একটা খেজুর খেয়েছি, অ্যান্ড এখন আবার মুখ টুক ধুয়ে আমি আবার তোমার আরও দুটো ওষুধ আছে সেই দুটো খাবো। খাওয়ার পর যেহেতু রান্নার দিদি এসছে, সে রান্না করছে আজকে একটুখানি রুটি, কালকে আলু ভাজা করা করেছিলাম, একটু আজকে সবজি করা করছি। আর প্রীতম বলল দেখ অনেকদিন পর একটা ডিম সেদ্ধ আমাকে খাওয়াবে বলল, কারণ আমি এমনিতেই খেতে চাইছি না, তো সেই কারণে ও দেখো টিফিনটাও আমাকে সকালে খাইয়ে দিয়ে যাচ্ছে। আমার বিকাল দিকটা এতটা কষ্ট হচ্ছে না, কিন্তু সকাল দিকটাতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি ভাবলাম আজকে একটু দেরিতে স্নান করবো, কিন্তু সকালবেলা থেকে উঠে এত গরম করছিল যে মাথায় স্নান করে নিয়েছি। দুদিন আগেই মাথায় স্নান করে এসেছি, কিন্তু আমি আর থাকতে পারলাম না, এত গরম লাগছিল, আর উপরতলা আরও বেশি গরম, তো ওই জন্য দেখো মাথায় ভালো করে স্নান করে নিয়েছি। আর এখানেও খাই দিচ্ছিলো কথা বলতে বলতে, ওই জন্য আমার না খুব একটা অসুবিধাও হচ্ছিলো না, মানে আমাকে যদি কেউ এই মুহূর্তে খাইয়ে দিচ্ছে না আমি খেতে পাচ্ছি, নিজে হাতে নাড়াচাড়া করে রেখে দিচ্ছি, খাবারটা খেতে পাচ্ছি না। বিশেষ করে রুটি ভাত এগুলো, মুড়িটা আমি নিজেই খেয়ে নিচ্ছি, আমার এত কষ্ট হচ্ছে না। আর প্রীতমের একটাই টেনশনের কারণ, সেটা হচ্ছে এই যে আমাকে রেখে দিয়ে কাজে যাবে, এইটা যে ওর এত বড় টেনশনের কারণ। আমাকে শুধু একটা কথাই বলে যে আমার এই যে তোকে যে রেখে দিয়ে আমি কাজে যাই আমার ভীষণ টেনশন। ও সারাদিনে যে আমাকে কতবার ফোন করে, ওর শুধু একটাই টেনশন মাথা ঘুরে পড়ে গেলাম কিনা। জানো তো আজকে আর পারলাম না, এত যন্ত্রণা করছিল পেটের নিচেটা, তো আমি আর নিচে বসে আজকে খেতে পারলাম না, প্লাস টেবিলে বসে ওই দিকটা গরম, ওই দিকটা তো টেবিলে বসে খেতে পারলাম না, ওই জন্য প্রীতম বললো আজকে বিছানাতেই খাইয়ে দিচ্ছি, অসুবিধা। আমি রান্না দিদিকে বলছিলাম আলুর তরকারিটা ভালো হয়েছে খেতে। হ্যালো, আমি এখন মুড়ি খাচ্ছি, এই আলু সেদ্ধ শসা
এই যে মুড়িটা খাচ্ছি, আর মুড়িটা খেতে খুব ভালো লাগছে। আজকে একটা ব্রেকিং নিউজ দিতে আমাদেরকে, আমার খুব হাসিও পায় এই জিনিসগুলোতে। তো একটা নিউজ দিই তোমাদেরকে। আমি একটা হেল্পিং হ্যান্ড রেখেছিলাম, তোমাদেরকে বললাম যে একটা হেল্পিং হ্যান্ড রেখেছি, আমাদের অসুবিধা হচ্ছিল। সে দুদিন কাজ করার পর কালকে রাতে ফোন করে বলছে আমি না কাজ করতে পারবো না, আমার খুব প্রেশার লো হয়ে যাচ্ছে, খুব চাপ পড়ে যাচ্ছে। তো আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখনই কথা বলে এখানে এলাম যে ঠিক আছে চলো, একটা হেল্পিং হ্যান্ড যখন আছে আমি এবার আস্তে আস্তে পারবো। ও বাবা, দুদিন কাজ করে সে বলছে আমার প্রেশার লো হয়ে যাচ্ছে। বেশিরভাগ ওনাকে রান্নার জন্যই রাখা হয়েছিল, রান্নাটাই করতেন উনি। রান্না প্রথম দিন মাছের ঝোল ভেন্ডি দিয়ে আর কুমড়ো শাক করেছিলেন, আর দ্বিতীয় দিন করেছিলেন পোস্ত বাটা। আমার পোস্ত বাটাটা খেতে খুব ভালো লাগছে। আলু অল্পর জন্য গোল গোল করে আলু ভাজা করেছিলাম, আলু ভাজাটা খেতে ভালোবাসে। ডাল করিয়েছিলাম আর কুমড়োর তরকারি করেছিলাম, মাছ টাছ কিছু করাইনি। এই রান্না করতে গিয়ে ওনার প্রেশার লো হয়ে যাচ্ছে, হতে পারে, না হওয়ার কিছু নেই, তো উনি করবেন না। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের সাথেই কেন হয় এটা আমি বুঝতে পারছি না। প্রীতমও হাসছিল, আমিও হাসছি। একটা কথা ভেবেছে, আমাদের সাথেই জিনিসটা কেন হয়, আমরাই কেন ঠিকঠাক লোক পাই না, আমরা কেন ঠিকঠাক মানে বুঝতে পারি না যে এই মানুষটা করবে কি করবে না। যাই হোক, উনি ছেড়ে দিলেন। তো আজকে আমার বর আমার জন্য আলু সেদ্ধ করে দিয়ে গেছে মুড়ি খাওয়ার জন্য। আমি রুটিটা খাচ্ছিলাম দুদিন, রুটিটা না ঠিক ডাইজেস্ট করতে পারছি না। আমি মুড়িটা খেলে ভালো রয়েছি, সকালবেলায় উঠে খেয়েছি, রুটি খেয়ে নিয়েছি, রুটি খেয়েছি, একটা রুটি খেয়েছি, একটাও খাইনি, হাফ রুটি খেয়েছি। আর এখন বাজে প্রায় 10:30 11টার কাছাকাছি। এখন খাচ্ছি তোমার এই যে আলু সেদ্ধ শসা টসা দিয়ে, সরি ডেলা পাকানো গেছে, মুড়ি খাচ্ছি। ব্যাস এটা খাবো, খাওয়ার পরে এবার স্নান টান করবো, করে ঠাকুর পুজো আছে, ঠাকুর পুজো করবো। কি গরম রেখেছে কাল পরশু থেকে 2 দিন ধরে। তো প্রীতম রান্না করে দিয়ে গেছে, সেদ্ধ ভাতই করে দিয়ে গেছে। আমার একটু অসুবিধা হচ্ছে, কিছু মানুষ বলছে ভিডিও করতে অসুবিধা হচ্ছে না, রান্না করতেই অসুবিধা হচ্ছে। হ্যাঁ হচ্ছে, রান্না করতে অসুবিধা। তাছাড়া আমি যা রান্না করতে ভালোবাসি, আমার মতো মেয়েকে রান্নাঘর থেকে বেশিক্ষণ দূরে রাখা সত্যি অসম্ভব। তোমরা নিজেরাও দেখেছিলে, যখন আমার একটা সাইড প্যারালাইসিসের মতো হয়ে গেছিলো, যখন একটু ঠিক হয়েছে তখনই কিন্তু কিছুদিনের মাথাতেই কিন্তু আমি খুন্তি ধরে নিয়েছিলাম, একটু ঠিক হতে না হতেই। আমার এতই ভালো লাগে রান্না করতে, তো সেই জায়গায় আমার এখন রান্না করতে একদমই ভালো লাগছে না, তো আমি রান্না করছিও না। বাকি টুকিটাকি যে কাজগুলো হয় চেষ্টা করছি করে দেওয়ার। এই আর কি, আমাদের আজকে আপডেট দিলাম তোমাদেরকে। বাকি জানি না, এই আশেপাশ থেকে যারা আমাদের ভিডিও দেখো তাদের কাছে যদি ভালো ভালো রান্নার মেয়ের সন্ধান থাকে তারা প্লিজ পাঠিও। আর একটু আমাকে জানিয়ে তো যে রান্না দুটো মানুষ, মানে আমরা তো 3টে মানুষ, অর্ককে নিয়ে 3জন মানুষ, আমরা 3জন মানুষের রান্নার খুব ছিমছাম রান্না হয় আমাদের। এবার আমি যে রান্নাটা করতাম সেরকম তো করাবো না, এবার অল্প স্বল্পই করাবো। তো ছিমছাম রান্না করতে ঠিক কত নেয় আমাকে একটু জানাবে তো, কারণ আমাদের বাড়িতে, বাবার বাড়িতেও না রান্নার মেয়ে আছে, রান্না করে। আমার না এখানে যা হাঁকছে, মানে মোটামুটি যেরকম বলছে, আমার তো শুনে রীতিমতো মাথা হাত দিচ্ছি। কারণ আমার বাবার বাড়িতে আজ অনেকগুলো বছর ধরে রান্নার মেয়ে আছে, রান্না করে, কাজের মেয়ে আছে, সবই আছে। বাট এই দিকের আমি জানি না, আমার বাবারা খুব ভালো একটা জায়গায় রয়েছে, ওই দিকের হক এত বেশি নাই, এই দিকের হক এত বেশি কী করে হলো। তো অনেক বেশি বলছে। তাও তোমরা আমাকে একটু জানিও তো, সাজেস্ট করো তো যে কত কি নেয় রান্নার মেয়ে 3জনের রান্না, শুধু সকালের টিফিনটা আর দুপুরের খাবারটা করতে কীরকম কী নেবে একটু জানিও তো, আমার একটু দরকার আছে জানার। হতে পারে আমি ভুল হতে পারি, কারণ
আমি ছোটোর থেকে দেখছি, আমাদেরও তো রান্নার মেয়ে ছিল আর এখনও আছে। কনিষ্কতে যখন বাবা মারা থাকতো তখনও বাবা মারা রান্নার মেয়ে রেখেছিল, তো তখনও এত কেউই নিত না, যেটা নিত। এমনকি এখন বাবা মারা বিধাননগর দিকে থাকে, বিধাননগরেও কিন্তু এত নেয় না, বিধাননগর সাইডে এত নেয় না, সিটি সেন্টার সাইডেও কিন্তু এত নেয় না যা এরা হাঁকছে। তাও একবেলা রান্না করতে, দুবেলা না, একবেলা করবে, মানে টিফিনটা আর ইয়েটা করবে, তাতেই একবেলাতে এত বলছে। তো তোমরা একটু আমাকে জানিও, আমিও জানতে চাই মানে এত কেন বলছে। তো আজকের ভিডিওটা একটুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। এখন মুড়িটা খাবো, খেয়ে স্নান করবো, প্রচুর গরম রেখেছে। আর আমি এখন খাবারটা নেই ডাইনিংয়ে বসেই খাই, এখানে ফ্যান নেই, একটু অসুবিধা। একটা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা আছে আমাদের, স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে দেবো এই যে। তো চলো টাটা, আজকের মতো ভিডিওটা এইটুকু, সবাই ভালো থেকো, টাটা।